আহত হয়েছিলেন, এখন আহত অবস্থায় আছেন, চিকিৎসাধীন আছেন, তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আপনারা জানেন, গত 30 ডিসেম্বর থেকে আমাদের বাংলাদেশে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। সরকার কর্তৃক এটা নির্দেশিতভাবে পালন করছি আমরা। জেলা প্রশাসন সহ আমাদের বিভিন্ন সরকারি দপ্তর, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সবাই আমরা বিভিন্ন ইভেন্ট সহকারে পালন করছি। প্রায় শেষ পর্যায়ে আমাদের আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইভেন্ট চলবে। এই কথা বলতে আমার খুব ভয় লাগে। কেন ভয় লাগে? আমি নিজের দিকে খেয়াল করে দেখেছি আমি নিজেকে বদলাইছি কিনা। আমার ভিতরে যে অপরাধ মানসিকতা আছে সেই অপরাধ মানসিকতা চেঞ্জ হয়েছে কিনা, আমার ভিতরে যে দোষগুলো আছে দোষগুলোর মূলোৎপাটন হয়েছে কিনা। আমি নিজে যদি না বদলাই তাহলে দেশ বদলানোর এই স্লোগান কিন্তু স্লোগান। তো সবাই তারুণ্যের উপরে নির্ভর করে এই দেশ বদলানোর জন্য। তারুণ্য কি জিনিস? আমার এক অধ্যাপক ছিলেন, তার বয়স 60-এর কাছাকাছি, তিনি রিটায়ারমেন্টে চলে যাবেন এইরকম অবস্থা। ওই তার অধ্যাপনার শেষ জীবনে গিয়ে তাকে পেয়েছি ইউনিভার্সিটিতে। তো দেখলাম যে বয়স অনেকে হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে কাজ করতে ভালো লাগে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে সে পরবর্তী উচ্চতর লেভেলে গিয়া এই বিষয়ে কাজ করার কোনো সুযোগই থাকে না। তাহলে তো করছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে সালাম। এক সময় 2018 নির্বাচন আই হেট পলিটিক্স এই বিষয়ে আমার একটা বাংলাদেশের মানে সবচেয়ে বেশি জনপ্রিয় একটা কাগজে আমার একটা উপসম্পাদকীয় বেরোলো, আই হেট পলিটিক্স, এই জেনারেশনকে নিয়ে। আমার খুব ক্ষোভ ছিল যে তরুণরা কেন বলছে আই হেট পলিটিক্স। তরুণরা কি পলিটিক্সে আসবে না? একজন সরকারি কর্মকর্তা বললেন তরুণরা মোবাইলে ডুবে থাকে। আমার সেই ধারণাটাই ছিল যে মোবাইলে ডুবে থাকে। আমি বিক্ষুব্ধ ছিলাম যে এই সমাজ পরিবর্তনের জন্য তরুণদের অত্যন্ত প্রয়োজন। এই ক্ষোভ আমার কেটে গেছে 24-এ। আমি বুঝতে পেরেছি যে তরুণরা মোবাইলে মগ্ন ছিল। এই যে তৈরি করা বয়ান, সাংস্কৃতিক আগ্রাসন, একটা ভিন দেশের সাংস্কৃতিক আগ্রাসন, একটা ভিন্ন পলিটিক্যাল কালচার আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা, একটা অদ্ভুত রাজনৈতিক চিন্তা আমাদের উপরে। প্রিয় নবী একেবারেই যুবক এবং তরুণ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়া মহোদয়, সম্মানিত আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি, আমাদের উপস্থিত আছেন এখানে আমাদের জেলা প্রশাসন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবং জেলা পর্যায়ে সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে যারা আসছেন, প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে সভাটি, যে আলোচনা সভাটি করতে যাচ্ছি, যে তারুণ্যের উৎসব 2025। আমরা এই মিটিংয়ের মাধ্যমে, আজকের এই সভার মাধ্যমে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। আজকের এই আলোচনা সভা তরুণদের জন্য। আমরা তরুণদেরকে, তাদেরকে উৎসাহী করব, তাদেরকে উদ্যোগী করব। তো তরুণদেরকে উৎসাহী উদ্যোগী করবার জন্য আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখর, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে মানবর জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান সাহেব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল সুধীবৃন্দ, সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়। আজকের এই তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভায় আমি আমার বক্তব্যের শুরুতেই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি যারা
দেশের ক্রান্তি লগ্নে বারবার রক্ত ও জীবনদানের মধ্য দিয়ে আমাদের দেশকে পৃথিবীর মানচিত্রে সমুন্নত করেছেন। আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যারা গত জুলাই বিপ্লবে আহত হয়ে এখনো বিছানায় শুয়ে জীবনে কাতরাচ্ছেন। আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকের এই তারুণ্যের উৎসবে আমি বলতে চাই, তারুণ্যই সম্ভাবনা, তারুণ্যই শক্তি। এই তরুণরাই পারে দেশকে সুখী, সমৃদ্ধি এবং উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে। শিক্ষার্থী, আজকের এই আলোচনা সভা তরুণের উৎসব নিয়ে। তো তরুণই হলো বাংলাদেশের স্বাধীনতায় তরুণের গুরুত্ব অপরিসীম। তরুণরাই স্বাধীনতার সবার আগে এগিয়ে যান। তারা বিভিন্নভাবে স্বাধীনতায় অংশগ্রহণ করে। ইয়াং, অ্যাডাল্ট, লাস্ট ফাইনালি ওল্ডার আর কি। তাহলে এই যে আমাদের যে লাইফের বিভিন্ন ধাপ, এই ধাপগুলোর ভিতরে সবচেয়ে ইফেক্টিভ ধাপ কোনটা? সবচেয়ে ইফিসিয়েন্ট এবং ইফেক্টিভ ধাপ হচ্ছে তারুণ্য। কারণ তাদের ভিতরে যে পটেনশিয়ালিটি আছে, তো ওইটা যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে অবশ্যই আমরা দেশ, পৃথিবী, জাতি সবই পরিবর্তন করতে পারবো। কিন্তু আসলে দুর্ভাগ্য হলো সত্য, এই বাংলাদেশের মতন জায়গায় আসলে তাদের ভিতরে যে পটেনশিয়ালিটি, এটা বের করার মতো কোনো সিস্টেম আজ পর্যন্ত ডেভেলপ হয় না। তো আমি একটা বাস্তব উদাহরণ বলবো। আমি যখন আমার ইউনিভার্সিটি মনোরঞ্জন বিজ্ঞান